সাদিক কায়েম, সভা সভাপতি প্রাপ্ত ভোট 14,000। ডাকসুতে শিবিরের প্যানেলের একচেটিয়া জয়, একটিও পায়নি ছাত্রদল। দল মতের ঊর্ধ্বে কাজ করার ঘোষণা নবনির্বাচিত ভিপি। জুলাই আন্দোলনে এখানে যারা প্রার্থী ছিল আমরা সবাই সহযোদ্ধা ছিলাম। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট হিসেবে আমরা বিনির্মাণ করব। ফলাফল প্রত্যাখ্যান আবিদ উমামাদের। ডাকসুর বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাউদ্দিন আহমেদ, বললেন এটাই গণতন্ত্রের রীতি। অন্য ছাত্র সংসদ নির্বাচনেও ঝুঁকি দেখছে বিএনপি। ৩৩ বছর পর কাল জাকসু নির্বাচন, ডোপ টেস্টের ফলাফল মিলবে সন্ধ্যায়। প্রাক্তন শিক্ষার্থীদের প্রভাব বিস্তারের অভিযোগ শিবির সমর্থিত প্যানেলের। বুবালী ব্যাংকের শেখ হাসিনার লকার জব্দ করল এনবিআর। সাক্ষ্য গ্রহণে ইতোমধ্যে শেখ হাসিনার অপরাধ দৃশ্যমান হয়েছে বলছে প্রসিকিউশন। এবং নেপালে পদত্যাগের একদিন পরও জানা যায়নি সাবেক প্রধানমন্ত্রী ওলির অবস্থান। শুক্রবার পর্যন্ত বাড়ল কারফিউ। আলোচনায় বসতে সেনা আহ্বানে সাড়া নেই বিক্ষুব্ধদের। শুনছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। সবাইকে স্বাগত জানাচ্ছি এখন দুপুরে পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি মশিউর অনিক এবং আমি তানজিলা খান মেম। ডাকসু নির্বাচনে একচেটিয়া জয় পেয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। ভিপি, জিএস ও এজিএস পদে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন একই প্যানেলের সাদিক কায়েম, এস এম ফরহাদ ও মহিউদ্দিন খান। ডাকসুর 28টি পদের মধ্যে 25টিতেই জয় পেয়েছেন এই প্যানেলের প্রার্থীরা। এছাড়া ডাকসু ও হল সংসদের অধিকাংশ পদেই শিবির সমর্থিত প্রার্থীরাই জয়ী হয়েছেন। এবারের ডাকসুকে মডেল নির্বাচন দাবি করে চিফ রিটার্নিং অফিসার বলেন, কোনো ধরনের কারচুপি হয়নি নির্বাচনে। বেলায়েত হোসেনের রিপোর্ট। রাতভর অপেক্ষা পেরিয়ে যায় ফজর। অবশেষে ভোট গ্রহণ শেষ হওয়ার 16 ঘন্টারও বেশি সময় পর চূড়ান্ত ফলাফল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে হাজির হলেন রিটার্নিং কর্মকর্তারা। ভোট গণনা ফল ঘোষণার আগে চিফ রিটার্নিং অফিসার বলেন, নির্বাচনে কোনো কারচুপি হয়নি। এবারের ডাকসু মডেল নির্বাচন বলেও দাবি করেন তিনি। সুন্দর একটা মডেল সেট করতে পেরেছি, যেটা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ অনেক বড় বড় কলেজ আমাদেরকে অনুসরণ করব, আমরা এই আশা রাখি। এরপর শুরু হয়ে যায় একে একে ফল ঘোষণা। শুরুতেই যখন ভিপি পদে সাদিক কাইম এবং জিএস পদে এস এম ফরহাদকে বিজয়ী ঘোষণা করা হয়, তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। ভিপি পদে ছাত্রদলের আবিদুল ইসলাম খানকে প্রায় 8,500 ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হন শিবিরের সাদিক কায়েম। জিএস পদে ছাত্রদলের তানভীর বারী হামিমের চেয়ে 5,500-এরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হন এস এম ফরহাদ। এজিএস পদে নিকটতম 3 প্রতিদ্বন্দ্বীর মোট ভোটের চেয়েও বেশি ভোট পেয়ে বিজয়ী ছাত্র শিবিরের মহিউদ্দিন খান। শিবিরের প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে 10,000-এরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হন আলোচিত প্রার্থী ফাতিমা তাসনিম জুমা। আন্তর্জাতিক সম্পাদক পদে নির্বাচিত জুলাইয়ে চোখ হারানো যোদ্ধা জসিম খান। সদস্য পদে প্রথম স্থান অধিকার করেন হিজাব নিয়ে কটাক্ষের শিকার হওয়া সাবিকুন নাহার তামান্না। এছাড়াও শিবিরের প্যানেল থেকে প্রার্থী হওয়া স্বামী স্ত্রী দুজনেই নির্বাচিত হয়েছেন। জুলাইয়ের আলোচিত মুখ স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ তন্নি নির্বাচিত হয়েছেন গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে। সদস্য পদে শিবিরের প্যানেল থেকে নির্বাচিত হন সর্বমিত্র চাকমা। আর প্রতিরোধ পর্ষদ থেকে একমাত্র বিজয়ী সদস্য হেমা চাকমা। সব মিলিয়ে 28টি পদের বিপরীতে 25টিতে জয়ী হন ইসলামী ছাত্র শিবির প্যানেলের প্রার্থীরা।
এ যেন ইতিহাসের এক নতুন উপাখ্যান। অবিস্মরণীয় এক ভূমিধস বিজয়ের সাক্ষী হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। ইসলামী ছাত্র শিবিরের প্যানেল থেকে ভিপি, জিএস এবং এজিএস সহ অধিকাংশ পদে বিজয়ের মাধ্যমে নতুন অধ্যায়ে প্রবেশ করল বাংলাদেশের ছাত্র রাজনীতি। এখন দেখার বিষয় জাতীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে এই ফলাফল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে বেলায়েত হোসাইন, এখন ঢাকা। মতবিমতের ঊর্ধ্বে উঠে সব শিক্ষার্থীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করার অঙ্গীকার জানিয়েছেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাদিক কায়েম বলেন, নির্বাচনে প্রকৃত অর্থে জয় হয়েছে জুলাই প্রজন্মের। আর ডাকসুতে শিবিরের এই বিপুল বিজয়কে মাইল ফলক বলছেন শিবিরের কেন্দ্রীয় নেতারা। বিস্তারিত দেখবেন প্রতিবেদনে। সাদিক কায়েম, সহসভাপতি। ফল ঘোষণার পর সিনেট ভবনে সহযোদ্ধাকে এই আলিঙ্গন বলে দেয় ডাকসু নির্বাচনের ইতিহাস গড়ল শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে একাধিকবার ডাকসু নির্বাচনে তারা অংশ নিলেও এমন নজিরবিহীন সফলতা কখনো পায়নি। ফলে বিজয়ের উচ্ছ্বাস ছড়িয়েছে নবনির্বাচিত সাদিক কায়েম, এসএম ফরহাদ, মহিউদ্দিন থেকে শুরু করে শিবিরের সকল নেতাকর্মীর মাঝে। ভিপি, জিএস, এজিএস সহ ২৮টির মধ্যে ২৩টি পদেই বিপুল ভোটে জয় পেয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। আনুষ্ঠানিক ফল ঘোষণার পর নবনির্বাচিত জিএস এসএম ফরহাদ বলেন, এই জয় কেবল শিবিরের নয়, এই জয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর। জিএস হিসেবে নির্বাচিত হওয়া এটা ব্যক্তি ফরহাদ কিংবা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদের কোনো অর্জন না। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে প্রদত্ত একটি আমানতের দায়ভার আমার উপর মূলত। মত দ্বিমতের ঊর্ধ্বে উঠে সব শিক্ষার্থীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করার অঙ্গীকার জানান সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত ভিপি সাদিক কায়েম। বলেন, নির্বাচনে প্রকৃত অর্থের জয় হয়েছে জুলাই প্রজন্মের। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে, আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করবো ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না। যেই ধর্মের, যেই পথের, যে মতের, যে আদর্শের লোক না হোক না কেন, আমরা সবাই একসাথে কাজ করব। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট হিসেবে আমরা বিনির্মাণ করব। এদিকে ডাকসুতে শিবির সমর্থিত প্রার্থীদের জয়ের পর সংগঠনের কেন্দ্রীয় নেতারাও উচ্ছ্বাস প্রকাশ করেন। নির্বাচনী ইশতেহার পূরণে বিজয়ীদের প্রতি আহ্বান জানান তারা। জুলাই আন্দোলন পরবর্তীতে ডাকসু নির্বাচন বাংলাদেশের জন্য মাইলফলক সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন তারা। যারা নির্বাচিত হয়েছে তারা অন্যদেরকে সাথে নিয়েও এই বিশ্ববিদ্যালয় গড়ার কাজ করবে। নারীদের যে প্রত্যাশাগুলো রয়েছে, তাদের যে চাহিদাগুলো রয়েছে, আমাদের এই প্যানেল সামগ্রিকভাবে কাজ করে তাদের সে প্রত্যাশা পূরণ করবে। ফল নিয়ে প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বলেন, নির্বাচিতরা তাদের আস্থার কতটা প্রতিফলন দেয় সেটি এখন দেখার বিষয়। সাধারণ শিক্ষার্থীরা আসলে আলটিমেটলি যেটা চাচ্ছে শিক্ষাকেন্দ্রিক একটা পরিবেশ, গবেষণার উন্নয়ন। আমরা শুধু চাবো যে তারা যাতে স্টুডেন্ট ফ্রেন্ডলি হয়। বিশেষ করে আমরা যারা হলের রেস্টুরেন্ট, আমরা কখনোই চাইবো না যে হলে আর গেস্ট রুম এগুলা ফিরে আসুক। বিজয় মিছিল নয়, দোয়া অনুষ্ঠান, সারা দেশের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচিতরা কাজ শুরু করবেন বলে জানায় শিবিরের কেন্দ্রীয় নেতারা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম। আর ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন ওমামা ফাতেমা, আব্দুল কাদের সহ বেশ কয়েকজন জিএস প্রার্থী। ফেসবুকে পোস্টে ডাকসু নির্বাচনকে প্রহসনে উল্লেখ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কড়া সমালোচনা করেন তারা। মেহরা সুমনের প্রতিবেদন। বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুরু হলেও বেলা গড়াতেই আসতে থাকে অভিযোগ। রাতে ফলাফল ঘোষণার শুরুর পর প্রথমেই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম। ফেসবুক পোস্টে ভোটে পরিকল্পিত কারচুপির অভিযোগ তোলেন তিনি। ভোট উৎসবমুখর পরিবেশে হলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম গণনার ক্ষেত্রে ত্রুটি ও কারচুপির অভিযোগ তোলেন ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম।
তবে ফেসবুক পোস্টে ভোটের রায়কে সম্মান জানিয়ে আগামীতে শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। এদিকে ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। ফেসবুক পোস্টে ডাকসুকে শিবির পালিত প্রশাসন আখ্যা দিয়ে তিনি লিখেছেন, ৫ আগস্ট এরপর জাতিকে লজ্জা উপহার দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডাকসুর ফলাফল প্রত্যাখ্যান করে প্রতিরোধ পর্ষদের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি লিখেছেন, শুভেচ্ছা জানানোর মতো প্রার্থী নির্বাচিত হয়নি। প্যানেলটির জিএস প্রার্থী মেঘ মল্লার বসুও কারচুপির অভিযোগ তোলেন। নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন বাকছাস সমর্থিত ভিপি প্রার্থী আব্দুল কাদের। শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়ে আগামীতেও মানুষের সংকটে পাশে থাকার অঙ্গীকার করেছেন তিনি। মেহরাব সুমন, এখন, ঢাকা। আমার ভোটটা গেল কই, এমন অভিযোগ এনে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছেন ডাকসুর কেন্দ্রীয় সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করা শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ সজীব হোসেন। একই সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন আরেক প্রার্থী রাকিব হোসেন গাজী। ডাকসু ফর চেঞ্জ প্যানেল থেকে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে লড়েছেন তিনি। উভয়ই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করবেন বলেও জানান এই আয়োজনে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে সজীব হোসেন অভিযোগ করেন, কার্জন হল কেন্দ্রে জিএস পদে যে প্রার্থীকে তিনি ভোট দেন সেটি হিসেব হয়নি। নিয়ম মাফিক ভোট দিলেও তার প্রার্থীর ফলাফলে দেখা যায় 0 ভোট। তার ভোটটি বাতিল হলে তা জানানো ও যৌক্তিক কারণ দর্শানোর দাবি জানান তিনি। রাকিব হোসেন গাজী অভিযোগ করেন, নির্বাচনে প্রার্থীর স্লিপ বিতরণে মানা হয়নি কোনো নিয়ম, আর বিভিন্ন প্রার্থীদের প্রতি কমিশন ভিন্ন ভিন্ন আচরণ করেছে। এছাড়া প্রচারণায় একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার অভিযোগ তোলেন তিনি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর যে কেন্দ্র কার্জন হল, সেখানে ভোট দিয়ে যায় এবং সেখানে আমি ভোট দেওয়ার পর আমি যখন রাত্রেবেলা রেজাল্ট শুনি তখন হচ্ছে আমি যেই জিএসকে ভোট দিয়েছি সেখানে সেই জিএসের ভোট আসছে 0। আমার ভোটটা যদি বাতিল হয়, মানে আমার ব্যালট পেপারটা যদি বাতিল হয়, সেটা উল্লেখ করতে হবে যে কেন ব্যালট পেপারটা বাতিল হয়েছে। আমি যেহেতু নিজে ভোট দিয়েছি, আমি তো একজন শিক্ষিত শিক্ষার্থী, আমি জানি কিভাবে ভোট দেওয়া লাগে। কিছু কিছু কেন্দ্রে ভোটার স্লিপ 100 মিটারের ভিতরেও তারা কোনোভাবেই বিলি করার জন্য সুযোগ দেয়নি। 1 মিটার না, 100 মিটার না, তার বাইরেও যদি ভোটার স্লিপ না দেওয়া যায় তাহলে এটা কি পক্ষপাত দুষ্ট আচরণ নয়? সাধারণ শিক্ষার্থীদের মতামতটা আমরা জানাতে পারতাম, কিন্তু মূল বিষয়টা হচ্ছে ক্যাম্পাসে এই মুহূর্তে আমরা আসলে সাধারণ শিক্ষার্থীদের অপেক্ষায় আছি। গণমাধ্যম কর্মীরা সবাই তাদের অপেক্ষায়, কেননা যেহেতু গতকাল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ফলাফল সারা রাত পার করে সকাল 8:30টায় ফলাফল দেওয়া হয়েছে, তো সেই হিসেবে আমরা দেখতে পেয়েছি যে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি আসলে এখন পর্যন্ত ক্যাম্পাসে নেই। আমরা টিএসসি, তারপর হলপাড়া, ডাকসু সব বিভিন্ন জায়গাতেই কিন্তু আমরা ঘোরাফেরা করেছি, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই আমরা কম দেখেছি। এজন্য তাদের সঙ্গে সেভাবে আমাদের কথা বলার সুযোগ হয়নি। আর অন্যদিকে প্রার্থী যারা রয়েছেন শিবির ব্যতীত অন্য কারোর সঙ্গেই আমাদের কথা হয়নি, কেননা তারা ক্যাম্পাসে নেই। মুঠোফোনেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অন্যদিকে শিবির সমর্থিত যেই প্যানেল ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা আগামীর ক্যাম্পাস বিনির্মাণে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিনির্মাণে তারা কাজ করবেন এবং অন্যান্য যেসব দল বা সংগঠন থেকে যারা প্রার্থী ছিলেন তাদের নিয়েই তারা একসঙ্গে এই ক্যাম্পাসকে কিভাবে সুন্দর করে সাজানো যায় সেই বিষয়টার দিকে তারা কিন্তু গুরুত্ব দিয়েছেন। তারা বলছেন যে এই যে তারা দায়িত্ব পেয়েছে এটি তাদের কাছে একটি আমানত, সেই আমানতকে রক্ষার জন্য কিন্তু তারা যথেষ্ট যে সকল কাজ করা দরকার সেগুলো করবে এবং এই যে নির্বাচনী যেসব ইশতেহার ছিল বিভিন্ন প্রার্থীদের, সবগুলো সমন্বয় করে ক্যাম্পাসকে নতুন করে সাজাতে কি কি দরকার সে বিষয়টা নিয়ে তারা কাজ করবে এবং অন্য সকল প্রার্থীদেরকে তারা উপদেষ্টাও বানাবে, এমনটা কিন্তু তারা জানিয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী বায়েজিদ সাদ।
এবার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটের বাইরে গিয়ে একটু জাকসু নির্বাচনের দিকে তাকাতে চাই। জাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি, অর্থাৎ আগামীকালই জাকসু নির্বাচন, সেই ক্ষেত্রে সেই ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানার জন্য আমাদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন ওমর ফারুক। সরাসরি চলে যাচ্ছে ওমর ফারুকের কাছে। ওমর, আপনার মাধ্যমে জানতে চাই আসলে ক্যাম্পাসে নির্বাচনী আমেজ আপনি কেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, আর ভোটের প্রস্তুতি, নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কি তথ্য আছে জানাবেন। অনেক আপনি যেমনটা বলছিলেন যে আসলে এই ৩৩ বছর পর বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেটির কিন্তু ২৪ ঘন্টা নেই বললেও চলে, খুব আর কয়েক ঘন্টা পরেই সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সার্বিকভাবে যদি বলি, আমরা এখানকার যারা শিক্ষার্থী আছে তাদের সাথে আমরা কথা বলেছি, বলা চলে যে আসলে নির্বাচনী যে আমেজ সেটা আসলে কিছুটা আমরা তেমন কম দেখেছি। এছাড়াও যদি বলি আসলে শিক্ষার্থীরা এখানকার যে নির্বাচন কমিশনার আছেন অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পোকচোর, আমরা তার সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি তারা ইতিমধ্যে সম্পন্ন করেছেন। নির্বাচনের যেই কেন্দ্র এবং ব্যালট বক্স, পোলিং এজেন্ট সহ সবকিছু তারা এখনো পর্যন্ত তারা সেটি সম্পন্ন করেছেন। আমাদেরকে জানিয়েছেন যে আসলে প্রায় ১২,০০০-এর মতো ভোটার রয়েছেন এবং সেই নির্বাচন সম্পন্ন করার জন্য ২১টি কেন্দ্র রয়েছে এবং সেখানে কিন্তু ৬৭ জন পোলিং এজেন্ট নিয়োগ দেওয়া হয়েছে এবং পাশাপাশি আমাদেরকে জানানো হয়েছে যে প্রতিটি কেন্দ্রে কিন্তু একজন করে রিটার্নিং কর্মকর্তা থাকবেন। এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা এই ঢাকা রেঞ্জের যে অতিরিক্ত পুলিশ কমিশনার তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে সাদা পোশাকে এবং সিভিল ড্রেসে সহ প্রায় আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ, বিজিবি, ডিবি সহ আনসার সহ প্রায় ২,০০০-এর অধিক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ যে স্থানগুলো রয়েছে সেখানে। এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন যে আসলে নির্বাচন সুষ্ঠু করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেটি তারা নিচ্ছেন এবং আগামীকালকে নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন। অনেক এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ। ৩৩ বছর পর আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন, সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী ওমর ফারুক। এবার ডাকসু নির্বাচনের বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন নিয়ে কিছু ত্রুটি সামনে এসেছে। দীর্ঘদিন ডাকসু নির্বাচন না হওয়ার কারণে এসব ত্রুটি হতে পারে। এ সময় সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ অভিযোগ করে বলেন, ছাত্র শিবির নিজেদের নামে ডাকসুতে অংশ নেয়নি, যদিও গণমাধ্যম একে শিবিরের বিজয় বলে প্রচার করছে। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে গণতন্ত্রের এবং সহমর্মিতার রাজনীতির চর্চা করতে হবে, নয়তো স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আবারও ফিরে আসতে পারে। অনুষ্ঠানে বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি নীলুফার চৌধুরী মনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়ার ঝুঁকি রয়েছে। বিএনপির হারানো স্থান ফিরে পেতে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, বিপদে মহিলা দলকে বিএনপি ঢাল হিসেবে ব্যবহার করলেও যথাযথ মূল্যায়ন করে না, এমনকি দলীয় অনুষ্ঠানগুলোতেও বসার জায়গা দেওয়া হয় না। মূল্যায়ন না পাওয়ায় দেশে নারী নেতৃত্ব গড়ে উঠছে না বলেও মন্তব্য করেন তিনি। সমস্ত ইসলামিক শক্তির সঙ্গে এই বাচ্চাদের ষড়যন্ত্র যখন একাকার হয়ে যাবে, আমি জানি না আমাদের অবস্থান কোথায় থাকবে। সেই জন্য বলছি, অত্যন্ত পরিশ্রম করে এবং সূক্ষ্ম দৃষ্টিতে আমাদের সবকিছু বিবেচনায় রাখতে হবে। অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের। এটাই গণতন্ত্রের রীতি। কিছু ত্রুটি বিচ্যুতি নির্বাচনে হয়েছিল, যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে, কিন্তু ত্রুটি বিচ্যুতি ছিল। পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি ব্যাংক লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর গোয়েন্দা সেল। বুধবার সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইডির মহাপরিচালক আহসান হাবিব এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া গেছে। লকারের নম্বর 128। এই লকারের দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। এনবিআর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল একটি টিম লকারটি জব্দ করেছে। এনবিআর সূত্রে আরও জানা গেছে, লকারের স্বর্ণালঙ্কার সহ গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে, তবে এখনই বলা যাবে না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই লকার জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে লকার খোলা হবে। আগামী সোমবার ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলায় রাষ্ট্রপক্ষে আমার দেশ পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য দেওয়ার কথা আছে বলে জানিয়েছে প্রসিকিউটর কাজী MH তামিম। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি বলেন, রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ এই দুই সাক্ষীর আজ সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও ব্যক্তিগত সীমাবদ্ধতায় তারা হাজির হতে পারেননি। পরে সোমবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। সাক্ষীদের সাক্ষ্যতে ইতোমধ্যে শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ দৃশ্যমান হয়েছে বলে জানান তিনি। বলেন, চলতি মাসের মধ্যেই এই মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ করার প্রস্তুতি রাষ্ট্রপক্ষের রয়েছে। এদিকে 2016 সালে যশোরে 2 শিবির নেতাকে গুলি করার মামলায় আসামি কনস্টেবল সাজ্জাদুর রহমানকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। 2009 থেকে কিভাবে এই সরকার কর্তৃক নিপীড়নগুলো পরিচালিত হয়েছে এবং তারই ফলশ্রুতিতে জুলাই 2024 হয়েছে। এ কারণে ওনাদের সাক্ষ্য এবং নাহিদ ইসলাম বিশেষ করে, যিনি এই আন্দোলনের একদম প্রথম সারির নেতা ছিলেন, যার নেতৃত্বে প্রত্যেকটি কর্মসূচি ঘোষিত হয়েছিল, কেন উনি এই ধরনের পদক্ষেপ নিয়েছিলেন, কি কি সমস্যার সম্মুখীন উনি হয়েছেন, কি কি পদক্ষেপ উনি নিতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে, এগুলোর বর্ণনা দিবেন এবং এটাই এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী, যেটাকে আমরা বলি স্টার উইটনেস হিসাবে বিবেচিত হবে। এদিকে বাদ পড়া আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে হরতাল পালন করছে সর্বদলীয় ঐক্য পরিষদ। অন্যদিকে ফরিদপুরের ঢাকা বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। এ নিয়ে আরও জানাতে বাগেরহাটে কাটাখালী থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী, আর ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন মফিজুর রহমান শিপন। রামিন, শুরুতে আপনার কাছে জানতে চাই, হরতালে সাধারণ জনগণের সমর্থন কতটুকু রয়েছে এবং জরুরি সেবাগুলো ঠিকমতো এই হরতালের মধ্য দিয়েও চলছে কিনা? আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু বাগেরহাটে 4টি আসন বহাল রাখার দাবিতে কিন্তু হরতাল কর্মসূচি পালন করছে এখানকার যারা রয়েছে তারা। এখানে আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু সর্বদলীয় ঐক্য পরিষদের ডাকা এই হরতালে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এরই মধ্যে কিন্তু এই বাগেরহাট জেলার যেসব মহাসড়ক রয়েছে সব কিছুই আটকে দিয়েছে, যার ফলে কিন্তু এখানে সাধারণ মানুষের কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে। কারণ এই বাগেরহাট অংশের যে মহাসড়কগুলো রয়েছে সেখান থেকে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে যেতে হয়, বিশেষ করে খুলনা ঢাকা, খুলনা মোংলা, খুলনা থেকে বরিশাল, এই রুটের যে যানবাহনগুলো সেগুলো কিন্তু বাগেরহাট অংশ হয়ে তারপরে কিন্তু যায়। তো সেক্ষেত্রে বাগেরহাট অংশে সব সড়কগুলো কিন্তু বন্ধ রয়েছে। এখানে প্রত্যেকটা অলিগলি মহাসড়ক সব কিছু বন্ধ রাখা হয়েছে, যার ফলে কিন্তু যাতায়াতের ভোগান্তি কিন্তু সাধারণ মানুষের রয়েছে। কিছু কিছু মানুষ কিন্তু বলছে যে এর জন্য কিন্তু মানুষের ব্যাপক ভোগান্তি হচ্ছে। তবে এখানে আমরা দেখেছি যে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এখানে সমর্থন জানিয়ে অংশগ্রহণ করেছে, বিক্ষোভ করছে, মিছিল করছে। আমরা সকাল থেকেই বিভিন্ন নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে মূলত বাগেরহাটের 4টি যে আসন ছিল এই 4টি আসনের একটি আসন যেহেতু কমিয়ে দেওয়া হয়েছে, সেই যে কমিয়ে দেওয়ার ফলে কিন্তু এখানে নানা রকম সমস্যায় পড়তে হবে বাগেরহাটবাসীকে। এই যে বরাদ্দ ছিল বাগেরহাটবাসীর এই 4টি আসনের জন্য, সেই বরাদ্দের সংখ্যা কিন্তু অনেকটাই কমে আসবে। এর পাশাপাশি যে বিশ্ব ঐতিহ্যের যে সুন্দরবন সেটি কিন্তু বাগেরহাট অংশে রয়েছে, যার ফলে কিন্তু এটি সংরক্ষণের জন্য যে বরাদ্দ প্রয়োজন হয় সেটি কিন্তু ভাগ হয়ে কমে আসবে এই আসন কমিয়ে দেওয়ার ফলে। তো এই সব মিলিয়ে কিন্তু এখানকার যারা নেতাকর্মীরা রয়েছেন তারা বলছেন যে এই 4টি আসন যদি বহাল রাখা না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে এই যে সমস্যাগুলো রয়েছে এগুলো প্রকট আকার ধারণ করবে। এর পাশাপাশি এখানে কিন্তু সাধারণ মানুষ আমরা দেখেছি কিছু কিছু মানুষ কিন্তু সমর্থন জানিয়েছেন, আবার দূর দূরান্ত থেকে যারা এখান থেকে যাতায়াত করতে পারছেন না তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন এইসব বিষয় নিয়ে। তো সব মিলিয়ে বললে চলে যে সব দলের অংশগ্রহণেই কিন্তু এই যে হরতাল সেটি কিন্তু বাগেরহাটে পালন করা হচ্ছে এবং এটি কিন্তু চলবে 48 ঘন্টা পর্যন্ত। আজকে এবং আগামীকালকেও কিন্তু এই হরতাল কর্মসূচি পালন করা হবে। তবে এই যে তাদের যে দাবি সেটি না মানা হলে এই হরতাল কর্মসূচি আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন এখানকার যারা নেতাকর্মী
সহকর্মীরা রয়েছেন তারা। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর হরতাল থেকে। এবারে আমরা যুক্ত হব ঢাকা বরিশাল মহাসড়কে ভাঙা রোডে থাকা সহকর্মী মফিজুর রহমান শিপনের সঙ্গে। শিপন, অবরোধের কারণে যান চলাচল পরিস্থিতির কি অবস্থা এবং অবরোধ কতক্ষণ নাগাদ চলবে সে ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা? আপনি জানেন যে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী যে আসন বিন্যাসটি হয়েছে তারই প্রতিবাদে মূলত এই ফরিদপুরের ভাঙ্গা 4 আসনের ভাঙ্গা উপজেলার মানুষ কিন্তু ফুঁসে উঠছে এবং বলা চলে একরকম উত্তাল অবস্থায় রয়েছে গত 3 দিন যাবত। আজকে কিন্তু সকাল 9টা থেকে কিন্তু এই অবরোধ শুরু হয়, এখন কিন্তু অবরোধ চলছে। আমি কথা বলেছিলাম অবরোধকারীদের সঙ্গে যে আপনারা কবে নাগাদ বা কোন সময় নাগাদ অবরোধ প্রত্যাহার করতে পারবেন সেই বিষয়ে তিনি বলেন যে সরকার এবং সরকারি নির্বাচন কমিশন যদি সদয় হয় এবং আমাদের দাবির প্রতি তারা যদি আন্তরিক হয়ে আমাদেরকে সাবেক ভল করে তারপরেই আমরা আমাদের আন্দোলন থেকে সরে যাবো, এর বাইরে আমাদের সরে যাওয়ার সুযোগ নেই এমনটি বলেছেন। আমি আপনাকে বলে রাখতে চাই যে ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়কের প্রায় 20 থেকে 22 কিলোমিটার জুড়ে কিন্তু যানজট এখন রয়েছে। সকাল থেকে দূর থেকে যে গাড়িগুলো আসছে অবরোধের সামনে তারা কিন্তু আটকে দিতে বাধ্য হয়েছে এবং অবরোধের বিভিন্ন জায়গায় বিশেষ করে রাস্তাতে টায়ার জ্বালিয়ে কাঠের গুঁড়ি ফেলে বিদ্যুতের প্লান্ট ফেলে কিন্তু অবস্থান নিয়েছে এই অঞ্চলের শত শত মানুষ, নারী পুরুষ শিশু থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে অংশ নিয়েছে। আপনাকে বলে রাখতে চাই যে ফরিদপুর ভাঙ্গা যে উপজেলা পরিষদ এবং নির্বাচন অফিস হয়েছে সেটাও অবরোধ করার ঘোষণা ছিল, যে কারণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বেশ সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে যৌথ বাহিনীর সদস্যরা কিন্তু তারা কড়া নিরাপত্তার মধ্যে রেখেছে ওই উপজেলা পরিষদের চারপাশ কিন্তু তারা ঘিরে রেখেছে। একরকম সাধারণ মানুষের চলাচলও অনেকটা শিথিল করেছে, তাদের প্রয়োজন খুব অতি প্রয়োজন ছাড়া তাদের কেউ ঢুকতে দিচ্ছে না এমনটি বলেছে, অর্থাৎ নিরাপত্তার সাথে তারা সব ধরনের পদক্ষেপ নিয়েছে। তো আপনাকে বলে রাখতে চাই যে এই অবরোধে কিন্তু শত শত মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েছে এবং অনেকেই কিন্তু কষ্ট করে পায়ে হেঁটে বা ভেঙে ভেঙে কিন্তু দূর দূরান্ত যেতে হচ্ছে। তো এই অবরোধের ফলে দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21 জেলার সঙ্গে ঢাকার যে যোগাযোগ, রাজধানীর যে যোগাযোগ, এই সড়ক পথ সেটি কিন্তু একেবারেই বন্ধ বলা চলে। তো এই ছিল ফরিদপুরের অবরোধের সর্বশেষ খবর। তামিম। সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মফিজুর রহমান শিপন। মিম, নেপালের যে চলমান সহিংসতা তা তো দেখেছেন নিশ্চয়ই, ছাত্রদের সঙ্গে জেনজিদের সঙ্গে মূলত যে সরকার বিরোধী আন্দোলন, তাতে করে কিন্তু ক্ষমতাচ্যুত হয় বর্তমান যে প্রধানমন্ত্রী বা সাবেক যে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, এবং একদিন পেরিয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু তার নির্দিষ্ট যেই অবস্থান সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বারবার এই সংকট নিরসনের জন্য সেনাবাহিনী চাচ্ছে জেনজিদের সাথে কথা বলতে, তারাও সেটা জানাচ্ছে না এবং শেষ মুহূর্ত পর্যন্ত যেটা জানতে পারা গেছে যে শুক্রবার স্থানীয় সময় সকাল 6টা পর্যন্ত কারফিউর যে সীমা তা বৃদ্ধি করেছে সেনাবাহিনী। এদিকে সেনাবাহিনী কিন্তু সরকার পতনের পর নেপালের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এবং সেই দায়িত্বের জায়গা থেকে রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সহিংসতা ও লুটপাটের ঘটনায় জড়িত সন্দেহে 26 জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বিস্তারিত প্রতিবেদনে। কাঠমান্ডুর আকাশ ছেয়ে আছে কালো ধোঁয়ায়, সহিংসতা থামলেও থমথমে গোটা রাজধানী। জেনজি শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের সরকার পতনের পর বুধবার সকালটা নেপালবাসীর জন্য ছিল একেবারেই ভিন্ন। গেল কয়েকদিনের সহিংস পরিস্থিতির পর অনেকটা শান্ত কাঠমান্ডু। বিভিন্ন স্থানে এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে সহিংসতার আলামত। নেপালের 3টি আন্তর্জাতিক বিমানবন্দরেই হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় বিক্ষুব্ধ জনতা। চলমান অস্থিরতায় বন্ধ রয়েছে প্রায় সব বিমানবন্দরের কার্যক্রম। নেপালের সঙ্গে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ, ভারতসহ বেশ কয়েকটি দেশ। নেপালে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকদের নিরাপদে থাকার নির্দেশনা সংশ্লিষ্ট দূতাবাসের। এরই মধ্যে কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। আন্দোলনের মুখে বিমানবন্দরে আটকা পড়েছেন অনেক পর্যটক। Here and this morning we had a breakfast and no lunch this time. I went to canteen for the food and all food are finished, no sandwich, nothing. এমন অবস্থায় নেপালের সার্বিক নিরাপত্তার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে শুক্রবার স্থানীয় সময় ভোর 6টা পর্যন্ত বাড়ানো হয়েছে কারফিউর সময়সীমা। লুট হওয়া অবৈধ অস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার রাত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনা মোতায়েন করা হয়। চলমান অস্থিরতা দমাতে বিশেষ নিরাপত্তা অভিযান শুরু করেছে তারা। বিক্ষোভের সময় লুটপাট ও ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। এদিকে গেল 2 দিনের সহিংস আন্দোলনের সময় নেপালের 18টি জেলার কারাগার ভেঙে পালিয়েছে 6000-এর বেশি বন্দী।
নেপালের পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে সেনাবাহিনী। এর আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নেপালের সেনাপ্রধান জেনারেল অশোকরাজ সিকদেল বিক্ষোভে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। এই সময় সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে देशवासीर प्रति आह्वान জানান তিনি। दिवंगत आत्माको चिर शान्तिको कामना गर्नुका साथै शोक सन्तप्त परिवारजनप्रति नेपाली सेना हार्दिक संवेदना र सहानुभूति प्रकट गर्दछ। নেপালে চলমান সহিংস বিক্ষোভে 22 জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে তিনি বলেন, নেপালের স্থিতিশীলতা, শান্তি ও সমৃদ্ধি ভারতের জন্য গুরুত্বপূর্ণ। এদিকে বিক্ষোভে হতাহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান ভলকার তুর্কো। The voices of young people are heard. Protesters have the right to express peacefully their political frustrations and grievances over corruption and a ban on social media platforms. I have received concerning reports of unnecessary and disproportionate use of force by the security forces. জিনজিদের আন্দোলনের মুখে সরকার পতনের পর নতুন রাজনৈতিক অনিশ্চয়তায় নেপাল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির অবস্থান সম্পর্কেও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে কে আসছেন নেপালের ক্ষমতায়। তবে দ্রুত নতুন করে নির্বাচনের দাবিতে এখনও কিছু জায়গায় বিক্ষিপ্ত আন্দোলন করে যাচ্ছে বিক্ষোভকারীরা। তানভীর জনি, এখন বিশ্ব। বিক্ষোভে উত্তাল ফ্রান্স। রাজধানী প্যারিস সহ দেশ জুড়ে রাস্তায় নেমেছেন বিক্ষোভকারীরা। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে সেবাস্তিয়ান লেকর্নুর নাম প্রস্তাবের পর বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। সবকিছু বন্ধ করে দাও স্লোগানে সড়কে নেমে আসেন তারা। এতে রাজধানী প্যারিসে সড়কে যানজট সৃষ্টি হয়। প্যারিস হাই স্কুলের সামনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছোড়ে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে 80,000 পুলিশ মোতায়েন করেছে সরকার। বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে গাড়ি চালকদের। আন্দোলনকারীরা দেশে অচল অবস্থা তৈরি করতে চায় অভিযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রায় 1 লাখ মানুষ এতে অংশ নিতে পারে এবং সহিংসতার আশঙ্কায় পুলিশ প্রস্তুত থাকবে। শিরোপা ধরে রাখার মিশনে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। শক্তিমত্তার বিচারে প্রতিপক্ষ আরব আমিরাতের তুলনায় অনেকটাই এগিয়ে ভারত। সাম্প্রতিক সময়ে আর সব দলই দ্বিপাক্ষিক বা ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রস্তুতি নিলেও ভারত টুর্নামেন্টের আগে নিজেদের অনুশীলন নিয়েই ছিল ব্যস্ত। অবশ্য সাম্প্রতিক ফর্মটা ভারতকে সঙ্গ দিচ্ছে দারুণভাবে। 2024 সালে টি-20 বিশ্বকাপ জয়ের পর থেকে 27 ম্যাচের 24টিতেই জয় পেয়েছে ম্যান ইন ব্লুরা। 2016 সালে দুই দলের মুখোমুখি একমাত্র লড়াইয়েও জয় পেয়েছিল ভারত। প্রতিপক্ষ আরব আমিরাত সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজের অভিজ্ঞতা দিয়েই চ্যালেঞ্জ আনতে চায় টিম ইন্ডিয়াকে। শেষ করছি এখন দুপুর। শিরোনামগুলো জানাবো আরেকবার। সভা সভাপতি প্রাপ্ত ভোট 14,000। ডাকসুতে শিবিরের প্যানেলের একচেটিয়া জয়, একটিও পায়নি ছাত্রদল। দল মতের ঊর্ধ্বে কাজ করার ঘোষণা নবনির্বাচিত ভিপির। জুলাই আন্দোলনে এখানে যারা প্রার্থী ছিল আমরা সবাই সহযোদ্ধা ছিলাম। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট হিসেবে আমরা বিনির্মাণ করব। ফলাফল প্রত্যাখ্যান আবিদ উমামাদের। ডাকসুর বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাউদ্দিন আহমেদ। বললেন, এটাই গণতন্ত্রের রীতি। অন্য ছাত্র সংসদ নির্বাচনেও ঝুঁকি দেখছেন বিএনপি। 33 বছর পর কাল জাকসু নির্বাচন। ডোপ টেস্টের ফলাফল মিলবে সন্ধ্যায়। প্রাক্তন শিক্ষার্থীদের প্রভাব বিস্তারের অভিযোগ শিবির সমর্থিত প্যানেলের। পূবালী ব্যাংকের শেখ হাসিনার লকার জব্দ করল এনবিআর। সাক্ষ্য গ্রহণে ইতোমধ্যে শেখ হাসিনার অপরাধ দৃশ্যমান হয়েছে বলছে প্রসিকিউশন। এবং নেপালে পদত্যাগের একদিন পরও জানা যায়নি সাবেক প্রধানমন্ত্রী ওলির অবস্থান। শুক্রবার পর্যন্ত বাড়ল কারফিউ। আলোচনায় বসতে সেনা আহ্বানের সাড়া নেই বিক্ষুব্ধদের।
এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।